মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় নবজাতকের রক্ত দিয়ে। পুরো পৃথিবীর মানুষ যখন নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায়, তখন এই বিউটি প্রোডাক্ট সাপ্লাই করে একদল মানুষরূপী জানোয়ার। আজকের মুভিটার গল্প এরকমই, যেখানে মেয়েদের সুন্দরী হওয়া কিংবা সারা জীবন তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য দরকার হয় নবজাতক শিশুদের। আর এই কাজে জড়িত ছিল একজন সরকারি মন্ত্রী। তো কিভাবে এই বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় আর এই মাফিয়া চক্রকে শেষ পর্যন্ত ধরা পড়বে, সেটাই দেখতে চলেছি এই গল্পে। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ফরেন মেয়েকে দেখি। মেয়েটা লেকে গোসল করছিল। ওই সময় দুজন ছেলে এসে মেয়েটার ড্রিঙ্কসে কিছু ড্রাগ মিশিয়ে দেয়। তারপর মেয়েটা যখন সাঁতার শেষ করে ওই ড্রিঙ্কস খায়, তখন তার মাথা ঘুরতে শুরু করে। এরপর ওই ছেলে দুটো মেয়েটাকে জোর করে একটি রুমের মধ্যে নিয়ে যায়। তখন তারা দেখে যে মেয়েটার শরীরে অদ্ভুত রকমের কিছু হচ্ছে। এটা দেখে ছেলে দুটো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন এই বিষয়টি ইনভেস্টিগেশন করা হয়, তখন জানা যায় যে দুটি ড্রাগস একসাথে নেওয়ার ফলে এটি ঘটেছে। এর মধ্যে একটি ড্রাগসের নাম জানা গেলেও অন্য ড্রাগসটির নাম জানা যায়নি। পরের সিনে আমরা ইয়াসুদা নামের একটি মেয়েকে দেখি। তার বোনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই ইয়াসুদা সারোগেট মাদার হয়ে যায়। তার মানে হলো টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া, আর যে তাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য টাকা দিয়েছে তাকে ওই বাচ্চা দিয়ে দিতে হবে। কিছুদিন পর ইয়াসুদার কাছে একজন লোক টাকা দিতে আসে। ইয়াসুদা সেই টাকাগুলো অন্য একটি মেয়েকে রাখতে দেয়, আর সে ওই লোকটির সাথে চলে যায়। তারপর লোকটি গাড়ির মধ্যে ইয়াসুদাকে একটি ওষুধ খেতে দেয়। ইয়াসুদা প্রথমে ওষুধটি খেতে চায় না। তখন লোকটি বলে, তুমি যদি ওষুধ না খাও তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। তখন ইয়াসুদা ওষুধটি খেয়ে নেয়, আর কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন ইয়াসুদার জ্ঞান ফেরে, তখন সে একটি রুমের ভেতর বন্দী। রুমটি ছিল সাজানো গোছানো ও লাক্সারিয়াস। ইয়াসুদা দেখে তার জানালার পাশে একটি কবুতর বসে আছে। সে ওই কবুতরটি ধরার চেষ্টা করে। তখন ওখানে মধু নামের একটি মেয়ে চলে আসে। মধু বলে, তুমি এই কবুতরটি ধরতে পারবে না। মধু আরো জানায়, এই জায়গায় তুমি সবকিছু পেয়ে যাবে, আর তোমার যদি কিছু দরকার হয় তাহলে তুমি এই রিমোটের বাটন প্রেস করবে, তখন কেউ না কেউ তোমাকে সাহায্য করার জন্য চলে আসবে। তারপর এখানে একজন নার্স আসে, যার নাম সুদামা। সুদামা ইয়াসুদাকে স্ক্যান করার জন্য নিয়ে যায়। তখন তাকে স্ক্যান করানো হয়। যখন তাকে স্ক্যান করানো হয়, তখন সে ডাক্তার গৌতমের সাথে কিছু কথা বলে। ওই ডাক্তার তার বেবি স্ক্যান করায়, কিন্তু ডাক্তার ইয়াসুদাকে বেবি দেখায় না, কারণ সে সারোগেট মাদার। আর বাচ্চার জন্মের পর তাকে এই বাচ্চা অন্য একজনকে দিয়ে দিতে হবে, তাই ডাক্তার চায় না এই বাচ্চার প্রতি তার কোনো ভালোবাসা জন্মাক। এরপর ইয়াসুদা খাবার খেতে আসে। সুদামা তখন তার গ্রুপের অন্য মেয়েদের সাথে ইয়াসুদার পরিচয় করিয়ে দেয়। এই মেয়েগুলোও ছিল সারোগেট মাদার। প্রতিটা গ্রুপে 5 জন মাদারের সাথে 5 জন মেয়ে ছিল। এই মেয়েদের মধ্যে একজন তাদের সবাইকে দেখাশোনা করে। এই গ্রুপের একটি মেয়ে সবার উপর বসগিরি দেখাতো। সেই মেয়েটি ইয়াসুদাকে বলে, তুমি জোন 2 তে গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আসবে। জোন 2 তে মেয়েদের যাওয়া নিষেধ ছিল, কিন্তু ইয়াসুদা সেখানে চলে আসে। তখন একজন গার্ড তাকে দেখে ফেলে। গার্ড যখন ইয়াসুদাকে ধরতে যায়, তখন সেখানে ডক্টর গৌতম চলে আসে। গৌতম গার্ডকে বলে, তুমি যাও, আমি দেখছি। সে ইয়াসুদাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ এই কেসটি নিয়ে তদন্ত করছে। তারা একটি ফেস ক্রিমের ব্যাপারে জানতে পারে। তারপর পুলিশ সেই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করে, কিন্তু ওই চেয়ারম্যান পুলিশকে কোনো তথ্য দেয় না। এই চেয়ারম্যানের নাম সোনু, সে মন্ত্রীর ছেলে। তদন্ত করতে গিয়ে পুলিশ একটি ভিডিও পায়, যেটা ইরান নামের একটি লোকের ছিল। এদিকে ইয়াসুদা জোন 2 থেকে সিগারেট নিয়ে আসে, আর সেই মেয়েটিকে দেয়। এতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। ঠিক তখন সুদামা এসে বলে, আমি আমার ল্যাপটপ খুঁজে পাচ্ছি না। ল্যাপটপ ছাড়া আমি কোনো কাজই করতে পারছি না। আমার সব কাজ ল্যাপটপের মধ্যে। সুদামা তার ডেস্কে এসে সব জায়গায় ল্যাপটপ খুঁজতে থাকে। তখন ইয়াসুদা তার কাছে গিয়ে মাথা ব্যথার বাম চায়। সুদামা তাকে মাথা ব্যথার বাম দিতে গেলে ইয়াসুদা তখন সেই ট্যাপটি সুদামার ফাইলের মধ্যে রেখে দেয়। তখন সেটা নীলা দেখে ফেলে, আর ইয়াসুদাকে জিজ্ঞেস করে, তুমি ল্যাপটপ লুকিয়ে রেখেছিলে কেন? তখন ইয়াসুদা বলে, এখানে আসার পর প্রথমে তার সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছি। ওদিকে পুলিশ ভিডিও দেখে ইরান নামের সেই ছেলেটির বাসায় যায়। সেখানে দেখে যে ইরান মারা গেছে। তারপর তারা রুম সার্চ করে এবং ফ্রিজ থেকে একটি ফেস ক্রিমের স্যাম্পল খুঁজে পায়। তারপর সেটা পাঠানো হয় ল্যাবে পরীক্ষা করার জন্য। তখন ল্যাবের ডাক্তার পুলিশকে জানায় যে ফরেন মেয়েটি মারা গিয়েছিল, তার শরীরেও এই একই কেমিক্যাল পাওয়া গিয়েছিল। এদিকে ডাক্তার গৌতম ইয়াসুদাকে চেক আপ করতে আসলে ইয়াসুদা তাকে জিজ্ঞেস করে, আপনি বিয়ে করেছেন কিনা? ডাক্তার বলে সে বিয়ে করেনি, আর চেক আপ শেষ করে চলে যায়। ল্যাবের যে ডাক্তার পুলিশকে ইনফর্ম করেছিল, কেউ তাকে মেরে ফেলে, আর ওই কেমিক্যালটাও লুকিয়ে ফেলা হয়। এখানে ইয়াসুদাকে দেখে মনে হচ্ছে সে ডাক্তারকে পছন্দ করতে শুরু করেছে, আর ডাক্তারও ইয়াসুদাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর কাজল নামের একটি মেয়ের হঠাৎ পেইন শুরু হয়, তাই তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ওটি থেকে মধু বের হয়ে জানায় বাচ্চাটি পেটেই মারা গেছে। তাই তোমাদের বলছি, তোমাদের বাচ্চাদের প্রতি ঠিকমতো যত্ন নিও। ওদিকে পুলিশের টিম সর্বক্ষণ সোনুর উপর নজর রাখতে থাকে। তখন সোনু পুলিশের টিমকে দেখে ফেলে, আর তার লোকদের বলে পুলিশের উপর আক্রমণ করতে। এরপর শুরু হয়ে যায় গোলাগুলি, আর একজন পুলিশ অফিসার ওখানে মারা যায়। হসপিটালে অন্য মেয়েরা সবাই কাজলের সাথে দেখা করতে চায়। তখন মধু জানায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর সে বলে, তোমাদেরকে বলছি এখানে কারোর সাথে ঘনিষ্ঠ হবে না, এমনকি নিজের সন্তানের প্রতিও। এরপর লীলা আর ইয়াসুদা কথা বলছিল। তারা ভাবতে থাকে কাজলের লাশ কিভাবে এত দ্রুত বাসায় পাঠিয়ে দিল। এরপর ইয়াসুদা কিছু একটা ভাবতে থাকে, আর সেই রিমোটে প্রেস করে ইচ্ছে করে অজ্ঞান হওয়ার ভান করে। রিমোট প্রেস করার কারণে ওখানে সুদামা দৌড়ে চলে আসে। সে দেখে যে ইয়াসুদা নিচে পড়ে আছে। তারপর তাকে রুমে আনা হয়, আর ডাক্তার গৌতম তাকে কিছু মেডিসিন দিয়ে দেয়। ওদিকে পুলিশের উপর যখন হামলা করা হয়েছিল, তখন পুলিশ কমিশনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই তাকে দেখার জন্য পুরো পুলিশের টিম হসপিটালে আসে।
কমিশনার বলে যে বিদেশি মডেল মারা গেছে সে প্রতি 6 মাস পর পর আমাদের দেশে আসতো আর 3 দিনের বেশি থাকতো না। এইভাবে 122 জন মডেল বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে। এদের মধ্যে সবার একটি বিষয় মিল রয়েছে, আর সেটা হলো তারা খুব ধনী পরিবারের মেয়ে। কমিশনার আরো বলে এদের মধ্যে একজন ইটালিয়ান মেয়ে আছে যার নাম এলিনা। তার আসার সময় হয়ে গেছে আর এই কেসটি সিবিআই আমাদের হাতে হ্যান্ডওভার করেছে। তারপর পুলিশ এলিনাকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে আসে। পুলিশ যখন এলিনাকে ফলো করছিল তখন এলিনা তার ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে উঠে চলে যায়। এদিকে ইয়েসুদার কাছ থেকে যখন সবাই চলে যায় তারপর সে বাইরে এসে ওখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন তার পেছন থেকে ডাক্তার গৌতম চলে আসে। ইয়েসুদা আবারও অজ্ঞান হওয়ার ভান করে ডাক্তারের গায়ে পড়ে যায়। এরপর ইয়েসুদার চোখে কালো কাপড় বেঁধে রুমে নিয়ে আসা হয়। তারপর ইয়েসুদা নীলার সাথে কথা বলছিল। তারা বলে এখানে সবকিছুই আছে কিন্তু শান্তি নেই। তখন একটি মেয়ে এসে নীলাকে নিয়ে যায়। এরপর ইয়েসুদা আবারও সেই কবুতরটি ধরার চেষ্টা করে কিন্তু সে ধরতে পারছে না, তাই সে জানালা ভেঙে ফেলে। এরপর যখন কবুতরটি ধরে তখন দেখে যে ওটা আসলে কোনো কবুতর ছিল না। ইয়েসুদা বুঝতে পারে এখানে সবকিছুই আর্টিফিশিয়াল। এই সবকিছু মনিটরের মাধ্যমে দেখানো হয়েছে, তাই সে রেগে ওই মনিটরটি ভেঙে ফেলে। তারপর ওখানে সুদামা আসে আর ইয়েসুদাকে কিছু ওষুধ খেতে দেয়। তখন একটি মেয়ে এসে সুদামাকে বলে লীলার পেইন শুরু হয়ে গেছে। এরপর তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওদিকে পুলিশ এলিনার গাড়ি ফলো করতে করতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। তারপর আর তারা এলিনার গাড়ি খুঁজে পায় না। তখন পুলিশের গাড়িটা একটা গরুর পাল এসে ঘিরে ফেলে। ওই গরুর মালিক পুলিশদেরকে একটি রাস্তা দেখায়, তারা সেদিকেই যেতে থাকে। তারপর গরুর মালিক পুলিশদেরকে আটক করে ফেলে আর তাদের সব গান ও ফোন নিয়ে তাদের একটি জায়গায় আটকে রাখে। ইয়েসুদা যখন অজ্ঞান হয়ে গৌতমের গায়ে পড়েছিল তখন সে গৌতমের থেকে একটি কার্ড নিয়ে নেয় যার মাধ্যমে রুমের দরজা খোলা যেত। তারপর ইয়েসুদা রুম থেকে বের হয়ে অন্য একটি রুমে চলে যায়। তখন সেখানে মধুর গ্রুপের অন্য একটি মেয়ে তাকে দেখে ফেলে আর ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারি করতে করতে ইয়েসুদা ওই মেয়েটিকে ধাক্কা দেয় আর একটি কাচের টুকরা মেয়েটার গলায় ঢুকে সে মারা যায়। তখন গার্ড চলে আসে আর দেখে যে রুমটি খোলা। এইসব মধু ক্যামেরায় দেখে ফেলে আর সে বুঝতে পারে ইয়েসুদা এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। ইয়েসুদা দৌড়ে অন্য একটি রুমে চলে যায় আর ওখানে সে অনেক মেয়েদের লাশ দেখতে পায়। ওই লাশের মধ্যে কাজল ও লীলার লাশও ছিল। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। গার্ড ইয়েসুদাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। ইয়েসুদা গার্ডকে দেখে পালিয়ে অন্য একটি রুমে চলে আসে। ওই রুমে সে অনেক বক্স দেখতে পায়। তখন সে ওখানে থাকা অপটিক্যাল গ্লাস পরে নেয়। তারপর লীলার নাম্বার যে বক্সে লেখা ছিল সেখানে যায়। ওখানে দেখে যে ছোট্ট একটি কাচের বক্সে একটি বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর পেছনে সরে আসে। তখন একটা বাটনের প্রেস লেগে ওখানে থাকা সকল বক্সের মধ্যে লাইট জ্বলে ওঠে। ইয়েসুদা দেখে যে ওই বক্সগুলোতে আরো অনেক অনেক বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে। তখন গার্ড এসে তাকে ধরে ফেলে আর একটা রুমের মধ্যে এনে বেঁধে রাখে। ইয়েসুদা সেই বাঁধন খুলে ফেলে আর ওই গার্ডের সাথে মারামারি করতে থাকে। একটা সময় সে বেল্ট দিয়ে গলা চেপে গার্ডকে মেরে ফেলে। মধু যখন রুম থেকে বেরোচ্ছিল তখন ইয়েসুদা ক্যামেরায় পাসওয়ার্ড দেখে ফেলে। তারপর সে ওই রুমে এসে কম্পিউটার ও সকল ফাইল চেক করতে থাকে। তখন মধু পাশের রুম থেকে ইয়েসুদাকে বলে, তুমি এই মেয়েটিকে ও গার্ডকে মেরে ফেলেছো, তুমি কি জানতে চাও সেটা আমাকে জিজ্ঞেস করতে, আমি তোমাকে সবকিছু বলে দিতাম। এটা বলতে বলতে মধু তার কাছে আসতে থাকে। তখন ইয়াসুদা মধুর গলায় সার্জিক্যাল ব্লেড ধরে। এতক্ষণে গৌতমও চলে আসে। সে ইয়াসুদাকে বলে, তুমি ওকে মেরে ফেলো, তোমার মতো আমিও এখানে এসে ফেসে গেছি। মধু খুবই খারাপ, তাকে মেরে ফেলো। এটা বলতে বলতে গৌতম ইয়াসুদার কাছে আসে আর তার থেকে ব্লেড নিয়ে নেয়। গৌতম মধুকে ছাড়িয়ে ইয়াসুদার গলায় ব্লেড ধরে। তারপর গৌতম বলে যে তারা দুজনে এখানে জড়িত। এরপর আমাদের দেখানো হয় যে তারা কিভাবে এই বিজনেস শুরু করেছে এবং কিভাবে ইয়াসুদাকে এই ফাঁদে ফেলেছিল। কাহিনী এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপর আমরা মধুকে দেখি, যে কিনা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে। মধু খুব লোভী একটা মেয়ে। গৌতম তাকে প্রপোজ করেছিল কিন্তু মধু রিজেক্ট করে দেয়। মধু তাকে বলে, তুমি তোমার চেহারা আয়নায় দেখেছো? তবে গৌতম খুবই জিনিয়াস স্টুডেন্ট ছিল, কিন্তু মধুর ছিল অনেক লোভ আর বড়লোক হওয়ার স্বপ্ন। তখন একজন মন্ত্রী মধুকে প্রপোজ করে আর মধু টাকার লোভে ওই মন্ত্রীকে বিয়ে করে ফেলে। বিয়ের পর মধু প্রেগনেন্ট হয়ে যায় আর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার চেহারা বয়স্ক মহিলাদের মতো হয়ে গেছে। তারপর সে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার জানায় মধুর যে রোগ হয়েছে তাতে সে কিছুদিনের মধ্যেই 60 বছরের বয়স্কদের মতো হয়ে যাবে। মধু ডাক্তারকে বলে, আমার চিকিৎসা করান, যত টাকা লাগে আমি দেব। ডাক্তার জানায় এই রোগের চিকিৎসা এখনো পৃথিবীতে আবিষ্কার হয়নি। এরপর ধীরে ধীরে মধুর চেহারা বয়স্কদের মতো হওয়ার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়। তারপর মধু বেঁচে যায় আর জানতে পারে মিনিস্টার তাকে ছেড়ে দেবে। এটা জানার পর সে খুব কষ্ট পায়। তখন মধুকে দেখতে গৌতম সেখানে আসে। মধু গৌতমকে বলে, আমার এই অবস্থা দেখে মজা নিতে এসেছো? গৌতম বলে, আমি তোমার চেহারা আগের মতো করে দিতে পারবো, তবে চেহারা ঠিক হওয়ার পর তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এই কথায় মধু রাজি হয়ে যায়। তাই গৌতম মধুকে তার সাথে নিয়ে যায় আর দিন রাত রিসার্চ করে মধুর চেহারা আগের মতো করে দেয়। কিন্তু গৌতম যখন মধুর কাছে যায় তখন সেখানে মিনিস্টার চলে আসে। মধু তখন মিনিস্টারকে বলে, আসতে এত সময় লাগিয়েছো, আর একটু দেরি হলে তো সর্বনাশ হয়ে যেত। মধু বলে, সরি গৌতম, আমার কাছে টাকার মূল্য অনেক বেশি। তারপর গৌতমের সাথে মন্ত্রীর লোকদের মারামারি শুরু হয়। গৌতম একজন সায়েন্টিস্ট হয়েও মন্ত্রীর লোকদের এমন ভাবে মারছিল সেটা দেখে মনে হয় সে একজন প্রফেশনাল ফাইটার। মন্ত্রী অবাক হয়ে বলে, ও কি আসলেই সায়েন্টিস্ট? গৌতম মন্ত্রীকে বলে, মধুর সাথে যা করার 6 মাসের মধ্যেই করে নাও, কারণ এই মেডিসিনের ডোজ 6 মাস পর পর দিতে হয়, আর যদি সময় মতো এটা না দেওয়া হয় তাহলে চেহারা আবার আগের মতো
হয়ে যাবে। গৌতম মধুকে বলে, তুমি সবকিছু না জেনেই এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত নিয়ে ফেললে। গৌতম আরো বলে, তোমার টাকার প্রয়োজন, সেটা আমাকে বলতে। আমি যে রিসার্চ করেছি সেটা যদি বাইরে বিক্রি করি তাহলে কোটি কোটি টাকা আসবে, কারণ এই পৃথিবীতে সবাই চায় তাদের সৌন্দর্য ধরে রাখতে। তখন মিনিস্টার গৌতমকে অফার করে আর বলে, আমি মধুকে তোমাকে দিয়ে দেবো, চলো আমরা একসাথে বিজনেস শুরু করি, যত ইনভেস্টমেন্ট লাগে আমি করব। এরপর থেকে তারা তিনজন মিলে এই ব্যবসা শুরু করে। এখান থেকে সিন বর্তমানে চলে আসে। মধু ইয়াসুদাকে বলে, তুমি যদি আরো জানতে চাও তাহলে একটু পরে আমাদের ক্লায়েন্টদের একটা মিটিং আছে, সেখান থেকে তুমি সবকিছু জানতে পারবে। সেই মিটিং এর ভিডিও তুমি এই রুম থেকে দেখতে পাবে আর সবকিছু বুঝতে পারবে। এরপর মধু তার ক্লায়েন্টের সাথে কথা বলে। সে বলে, এই পৃথিবীতে সবাই চায় তাদের সৌন্দর্য ধরে রাখতে, তাই আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে যার মাধ্যমে এটা করা সম্ভব। তখন একজন বলে, তোমাদের এক ক্লায়েন্ট এই প্রোডাক্ট নেওয়ার পর মারা গেছে। জবাবে মধু বলে, আমার এই মেডিসিন নেওয়ার পর অন্য কোনো ড্রাগস ইউজ করা যাবে না, কিন্তু সে এই রুলস ফলো করেনি বা তাকে কেউ ভুল করে অন্য ড্রাগস দিয়ে দিয়েছে, যার কারণে সে মারা গেছে। তারপর আরেকজন মধুর প্রোডাক্টের মূল উপাদান সম্পর্কে জানতে চাইলে মধু বলে, হিউম্যান ফিটাস, যার মানে পেটে বড় হওয়া বাচ্চা। মধু এক্সপ্লেন করে, বাচ্চারা যখন পেটের মধ্যে থাকে তখন তাদের শরীরে কোনো সূর্যের আলো লাগে না, তাই তাদের রক্ত খুবই উর্বর। ওই রক্তের প্লাজমা দিয়েই আমাদের এই প্রোডাক্ট তৈরি করা হয়। ওই লোকটি মধুর কাছে জানতে চায়, আপনাদের কাছে এত হিউম্যান ফিটাস কিভাবে আসে? তখন মধু জানায়, টাকার বিনিময়ে তারা সারোগেট মাদার ভাড়া করে, তারপর তাদের থেকে বাচ্চা নিয়ে এই কাজ করা হয়। আর যদি কারো উপর আমাদের সন্দেহ হয় তাহলে তাকে আমরা মেরে ফেলি। এরপর গৌতম ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। ওই সুযোগে ইয়াসুদা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা পুলিশদের একটি রুমের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পাই। তাদের মধ্যে একজন বলে, আমাদেরকে ওই মেয়েটার মাধ্যমে ফাঁসানো হয়েছে। মেয়েটি যখন গাড়ি পাল্টা ছিল তখন তার সাথে যে লোকটি ছিল সে আমাদেরকে ফাঁদে ফেলেছে। তখন বাকিরা জিজ্ঞেস করে, কি হতে পারে? তখন সে বলে, কমিশনার বলরাম। সবাই বলে, কমিশনার বলরাম কিভাবে হতে পারে? সে তো আমাদেরকে ইনফর্ম করে সাহায্য করেছিল। তখন একজন বলে, আমাদেরকে যে যে সাহায্য করেছে তাদের সবাইকে মেরে ফেলা হচ্ছে, কমিশনারকেও হামলা করা হয়েছে। তখন ওই অফিসার বলে, কমিশনার তার মারা যায়নি। এসব বলতে বলতে সেখানে কমিশনার চলে আসে। সে বলে, তুমি ঠিকই বলেছো, তুমি আসলেই জিনিয়াস। এদিকে ইয়াসুদা বাইরে এসে দেখে সে একটি জঙ্গলের মধ্যে রয়েছে। তখন তার পেছনে একটি কুকুর তাড়া করতে থাকে। ইয়াসুদা দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে আসে। আর তখন ওখানে গৌতম চলে আসে। সে বলে, তোমার পেটে আমাদের ঔষধ তৈরি হচ্ছে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? গৌতম জানায়, তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ এখানে চারপাশেই শুধু পাহাড়। এরপর গৌতম ইয়াসুদাকে আবারও সেই হসপিটালে নিয়ে আসে আর বলে, তুমি যে আমার কার্ড চুরি করেছো সেটা আমি জানি, এছাড়াও তোমার উপর আমার নজর রয়েছে। এরপর ইয়াসুদাকে জিজ্ঞেস করা হয়, কে তুমি? এখানে কেন এসেছো? কাকে চাও? ইয়াসুদা বলে, লীলার জন্য। মধু জিজ্ঞেস করে, তুমি লীলার লাশ দেখার পরও কাকে খুঁজছিলে? গৌতম জানায়, আমাদের এই কাজে আমরা লস মেনে নি না, কারোর জন্য আমাদের কোনো ক্ষতি হলে আমরা তাকে মেরে ফেলি। তারপর গৌতম ওখানে একটি মনিটর অন করে আর বলে, এই হসপিটালটি পুরো পাহাড়ের মধ্যে, আর এখানে আসতে হলে আদিবাসীদের হাত থেকে বেঁচে তারপর আসতে হবে, কিন্তু আদিবাসীরা আমার ইশারায় যে কাউকে মেরে ফেলতে পারে। তারপর ওই মনিটরে সেই বন্দি থাকা পুলিশদের দেখা যায়। গৌতম কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলতে। কমিশনার ওই অফিসারদের মারতে গেলে ইয়াসুদা গৌতমের মাথায় গান পয়েন্ট করে। ইয়াসুদা অফিসারকে জানায় এই কাজের মূল মাস্টারমাইন্ড গৌতম। গৌতম বলে, পুলিশ দেখে তোমার সাহস বেড়ে গেছে নাকি? তখন অফিসার জানায় ইয়াসুদা নিজেই একজন পুলিশ। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ইয়াসুদা পুলিশে জয়েন করার জন্য ট্রেনিং করছে। এরপর চাকরির জন্য ইয়াসুদার কাছে 20 লাখ টাকা ঘুষ চাওয়া হয় এবং অবৈধ কাজের অফার করে। তখন ইয়াসুদা সবকিছু ওই অফিসারকে জানায়। ওই সময় ইয়াসুদার বোন বিন্দা তাদের সব কথা শুনে ফেলে। পরের দিন বিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ইয়াসুদা একটি ব্যাগের সাথে একটি চিরকুট দেখতে পায়। ওই চিরকুটে লেখা ছিল, এখানে 20 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে তুমি পুলিশে জয়েন করো। তারপর ইয়াসুদা সেই অফিসারকে নিয়ে বিন্দাকে খুঁজতে থাকে। এরপর তারা জানতে পারে বিন্দার সাথে একজন নার্সের খুব ভালো সম্পর্ক ছিল। ওই নার্সের থেকে জানা যায় বিন্দা 5 বছরে 5টি বাচ্চা জন্ম দেওয়ার কন্ট্রাক্ট নিয়েছে। নার্স জানায়, আমি এর থেকে বেশি কিছু জানি না, আমাদের দায়িত্ব এতটুকুই থাকে, আর সেটা হলো গরিব মেয়েদেরকে সারোগেট মাদার হিসেবে রাজি করানো। এতে আমাদেরকে 20,000 করে টাকা দেওয়া হয়। আমার মতো আরো অনেক ডাক্তার ও নার্স এই কাজে জড়িত। এরপর অফিসার তার পুরো টিম নিয়ে আলোচনা করে যে ভেতরে শুধুমাত্র একটি মেয়ে যেতে পারবে, কিন্তু বিষয় হচ্ছে সারোগেট মাদার হিসেবে কে যাবে। তখন ইয়াসুদা যেতে রাজি হয়, কিন্তু অফিসার জানায়, তুমি এখনো পুরোপুরিভাবে পুলিশে জয়েন করোনি, তাই আমাদের থেকে এই ব্যাপারে কোনো সাহায্য পাবে না। তবে ইয়াসুদা অফিসারকে রাজি বানায় আর গৌতমের হসপিটালে সারোগেট মাদার হিসেবে চলে আসে। ইয়াসুদা বলে, আমি এখানে আসার পর কাজ শুরু করে দিয়েছিলাম, শুধু আমার ট্যাব চুরি করে দেখে নিয়েছি এখানে কে কি কাজ করে আর কোথায় কোথায় ক্যামেরা আছে। তারপর আমার টিমের সাহায্যে এখানকার আয়নায় একটি ম্যাপ তৈরি করে নিয়েছিলাম। শুধু তোমরাই আমার উপর নজর রাখছিলে না, আমিও তোমাদের উপর নজর রাখছিলাম। তখন গৌতম তার ঘড়ি থেকে জঙ্গলে লুকিয়ে থাকা মানুষদের সিগন্যাল দেয় আর তারা এসে হামলা শুরু করে। এদিকে হসপিটালের মধ্যেও গোলাগুলি শুরু হয়ে যায়। জঙ্গলে পুলিশ ওই জঙ্গলিদের মেরে ফেলে আর শেষে কমিশনারকেও মেরে ফেলা হয়। এরপর ইয়াসুদা ওখানে থাকা সব মেয়েদের নিয়ে বাইরে চলে আসে। সে দেখে মধু ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তখন ইয়াসুদা হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে কাছে ডাকে।
তখন মধু কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সে বলে, আমি তোমাদের উপকার করছিলাম, আর এখানে সব মেয়েদের আমিই যত্ন নিয়েছি। ইয়াসুদা বলে, একজন মায়ের কষ্ট তুমি কি করে বুঝবে? তোমার বাচ্চার সাথে যদি এমন করা হতো তাহলে তোমার কেমন লাগবে? তখন মধু বলে, আমার যে সৌন্দর্য দেখছো সেটা আমার বাচ্চার থেকেই এসেছে। গৌতম যখন হিউম্যান ফিটাস থেকে স্যাম্পল কালেক্ট করছিল তখন আমি 6 মাসের প্রেগনেন্ট ছিলাম, আর আমি আমার বাচ্চাটা গৌতমকে দিয়ে দিই। তখন ওখানে সব মেয়েরা বলে, তুমি মা না, তুমি একটা ডাইনি। এটা বলে মধুকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়, তাতে মধু মারা যায়। তখন দেখা যায় পুলিশ ভেতর থেকে ইয়াসুদার বোনকে নিয়ে আসে। ওই সময় বিন্দার পেইন শুরু হয়ে গেলে সুদামা বলে, আমি ডেলিভারি করে দিচ্ছি, আমি ওদের সাথে কাজ করলেও ওদের মতো অমানুষ না। তারপর বিন্দার বাচ্চাটি এনে সুদামার কোলে দেওয়া হয়। অন্যদিকে গৌতম পালিয়ে যাচ্ছিল, তখন পুলিশ তাকে আটক করে এবং তার লাগেজ থেকে মেডিসিনের স্যাম্পল নিয়ে নেয়। ওদিকে মিনিস্টার তখন একটি অনুষ্ঠানে ছিল, আর তখন মেইলের মাধ্যমে তাকে গ্রেফতারের অর্ডার করা হয়। আর এই এন্ডিং এর সাথেই ইয়াসুদা মুভির গল্পটি শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এরকম মজাদার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই, টেক কেয়ার।